আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। তোমরা জানো প্রথমে আমরা ক্লাসে জয়েন হয়েছিলাম, কিন্তু লোডশেডিং এর কারণে একটু হয়, অসুবিধা না। এখন সবাই একটু 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই সবার বন্ধুদের একটু শেয়ার এবং মেনশন করে দাও। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করব। এবং আগেই বলেছি আজকের ক্লাসটি করলে পুরা সংখ্যা পদ্ধতিতে যত প্রকার রূপান্তর আছে সবগুলা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা জানো যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। গত ক্লাসে আমরা যত প্রকার যুগ আছে সংখ্যা পদ্ধতিতে, যত প্যাটার্নের যুগ হতে পারে সবকিছুই সলভ করেছি। আর আজকের ক্লাসটাতে আমি সংখ্যা পদ্ধতিতে যত প্রকার রূপান্তর আছে ইনশাল্লাহ সবগুলা করাবো। যারা গত ক্লাসগুলা মিস করেছো তারা চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করার সাথে সাথে তোমরা কি পেয়ে যাবা, যে গত ক্লাসটা পেয়ে যাবা। আর এখন দ্রুত গতিতে একটু জয়েন হয়ে যাও, তাহলে আমরা কথা বলা শুরু করি আর কি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাকে কি শুনতে পাচ্ছ কিনা একটু, তাহলে আমাকে একটু মেনশন, মানে শোনা যাচ্ছে কিনা সবাই সবার ফ্রেন্ডসদের একটু মেনশন দাও। 1 মিনিট সময় দিলাম, বরাবর 1 মিনিট। ক্যালকুলেটর খাতা টেবিলে বসে যাও আর বন্ধুদের মেনশন করে দাও। সবাই চাইলে ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে কি করতে পারবা, ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে লিংকটা শেয়ার করতে পারবা। আর সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউ বইটা হাতে রাখো, সিকিউ বইটা হাতের পাশাপাশি রাখো যাদের বইটা আছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা শুরু করবো এখনই। অত্যন্ত মানে চমৎকার একটা ক্লাস হবে, আমি আগেই বলে দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা সবাই একটু মেনশন শেয়ার করে ডান লিখো, আমি তারপরেই ক্লাসটা শুরু করি। বরাবর তোমাদের থেকে 1 মিনিট সময় নিলাম, আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিই, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের স্টুডেন্টের বিভিন্ন গ্রুপ যেগুলো আছে সেগুলাতে। তুমি একটু শেয়ার করে ফেলো, তারপরে আমরা ইনশাল্লাহ আহ আচ্ছা, ঠিক আছে, সবাই একটু শেয়ার করে ফেলো, তারপর আমরা ইনশাল্লাহ কথা বলা শুরু করবো আর কি আজকের ক্লাসে। সবাই একটু শেয়ার করে, শেয়ার না লিখো, সব বন্ধুদেরকে শেয়ার করতে পারো গ্রুপে আর মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, অনেকে যেহেতু ক্লাস থেকে হঠাৎ করে বের হয়ে গেছে সেজন্য অনেকে হয়তো লিঙ্কটা পাবে না, না হলে এই জন্য বলতেছি একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, তারপরে আমরা আজকে পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, একটু জয়েন হয়ে যাও। 1 মিনিট, একবার আবার 1 মিনিট পর আমরা ক্লাসে পড়ানো শুরু করব। আচ্ছা, ডান, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে দোয়া রইলো। আর যারা করো নাই তারাও চাইলে করে দিতে পারো। তোমার দ্বারা একটা ফ্রেন্ড যদি ক্লাস করতে পারে তাহলে তারই লাভ হবে। এখন কথা হলো, মনোযোগ দিয়ে শোনো। চ্যাপ্টার 3 রূপান্তর কিন্তু আমরা পড়েছি অলরেডি লেকচার 2 তে। কি কি পড়েছি রূপান্তরে? আমরা রূপান্তরে পড়েছি ধরো অক্টাল থেকে হেক্সাতে কিভাবে যায়, এটা আমরা পড়েছি। আবার হেক্সা থেকে অক্টালে কিভাবে যায় লেকচার 2 তে পড়েছি। আবারও বলতেছি, যারা লেকচার গুলা মিস করেছো বা আজকে নতুন, তারা চাইলে ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউবে এটা লিখে সার্চ করে লেকচার 1 2 3 করে ফেলতে পারো। ঠিক আছে, লেকচার 1 2 3 করে ফেলতে পারবা ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে। তাহলে আমরা লেকচার 2 তে অক্টাল থেকে হেক্সা পড়েছি, হেক্সা থেকে অক্টাল পড়েছি। এটা ছিল রূপান্তরের প্রাইমারি ধাপ। ঠিক আছে, আজকে আমরা মূলত কি রূপান্তরের কোনগুলা পড়বো সেটা একটু দেখো। আমরা আজকে মূলত রূপান্তরের যে জিনিসগুলা পড়তে যাচ্ছি সেটা প্রথমে আমরা দেখব ডেসিমাল থেকে বাইনারিতে যায়, তারপরে কিভাবে অক্টালে যায়, কিভাবে হেক্সাতে যায়, এগুলো আমরা দেখব। এরপর আমরা দেখব বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে আসে, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আসে, হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে আসে। আমরা এই জিনিসগুলোও একটু খুঁজে বের করব বা চেষ্টা করব যে সবকিছু বোঝা যায় কিনা, এবং অত্যন্ত পরিকল্পিত উপায়ে শিখবো, যেখানে এখান থেকে যে রকম প্রশ্ন আসবে আসুক, আমরা যাতে পারি। ওকে, এবার আসো, যেটা বলতেছি সেটা কি, সবার প্রথমে একটা লিখো ডেসিমাল থেকে বাইনারি। সবার প্রথমে লিখো ডেসিমাল থেকে বাইনারি, মানে একটা সংখ্যাকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া যাবে, এই কথাটা একটু সুন্দর করে প্রথমে লিখো একদম। আর এরপর একটা সংজ্ঞা লিখো, রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট কি এই সংজ্ঞাটা লিখো, রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট কাকে বলে বা রেডিক্স পয়েন্ট কি এই সংজ্ঞাটা একটু লিখে ফেলো। ঠিক আছে, এখন শুনো, রেডিক্স পয়েন্ট কি কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আজকে থেকে মনে রাখবা, আমরা যখন একটা সংখ্যা লিখি, এই যে ধরো 39.23, এই সংখ্যাটা যদি আমি লিখি, দশমিকের যে আগের অংশ, সে অংশের নাম পূর্ণাংশ। দশমিকের আগের অংশকে বলা হয় পূর্ণাংশ, আর ঠিক দশমিকের পরের অংশকে বলা হয় ভগ্নাংশ। ঠিক আছে,
দশমিকের আগের অংশকে কি বলবো? পূর্ণাংশ। দশমিকের পরের অংশকে কি বলবো? ভগ্নাংশ। আজকে থেকে মনে রাখবা, পূর্ণাংশ আর ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্ট, এই যে বিভক্তকারী যে পয়েন্ট আছে সে পয়েন্টকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে কিভাবে লিখবো সংজ্ঞাটা? পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলবো রেডিক্স পয়েন্ট। সবাই একটু লিখে ফেলো, তারপরে উদাহরণ হিসেবে এটা লিখবা। এভাবে আমি যেভাবে লিখছি সেভাবে। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলবা। যে পূর্ণাঙ্গ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলবা। সবাই একটু পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো তো। তোমরা অনেকে ক্লাস নোটিফিকেশন পাও না, প্রত্যেকদিন ইনবক্সে এসে এটাই আমাদেরকে কি করো জানাও, কিন্তু তোমরা পেজে ফলো দেওয়া না থাকলে ইনবক্সে নোটিফিকেশন পাবেন। আবারও বলতেছি, আর সবাই ভিডিওতে একটু লাভ রিয়েক্ট দিয়ে দাও। ওকে, তাহলেই সবাই একটু ডান লিখো, ক্লিয়ার কিনা, যেটা লিখা শেষ কিনা একটু বলো। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। তাহলে আজকে থেকে প্রথম অংশকে বলবো পূর্ণাংশ, দ্বিতীয় অংশকে বলবো ভগ্নাংশ, এবং মধ্যে যে পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ারলি বলো তো ক্লিয়ার কিনা। ডান, একবার ডান লিখে ফেলো দ্রুত গতিতে, ডান লিখে ফেলো। এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা, সবাই একটু ডান লিখে ফেলেন। সোমাইয়া লিখেছো ডান, যারা যারা যুক্ত হয়েছে তাদের নামগুলো তো অন্তত পড়ি। ডান লিখেছেন তানিশা। আর ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাস থেকে বের হবে না। আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট যতক্ষণ ক্লাস হবে কেউ ক্লাস থেকে বের হবে না, সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাস করবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন রেডিক্স পয়েন্ট তাহলে বুঝলাম। এখন দেখো পূর্ণাংশের বেলায় কি করতে হয়, ভগ্নাংশের বেলায় কি করতে হয়। তাহলে প্রশ্ন কি হতে পারে? মনে করো ওই যে এই সংখ্যাটাই তোমাকে দিল 39.23, এবং বলা হলো এই সংখ্যাটাতে তোমাকে বলা হলো এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করো। ঠিক আছে, এটাকে কোথায় রূপান্তর করতে বলেছে? বাইনারিতে। তাহলে বাইনারিতে নেওয়ার সময় আমরা প্রথমে পূর্ণাংশ নিব। পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হবে দেখো, প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পূর্ণাংশ নিব, বেস দ্বারা ভাগ করবো। এখানে বাইনারির বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। তাহলে বলো 2 দ্বারা 39কে ভাগ করলে কয়বার যায়? তোমার মতে কয়বার যায়? 39কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 39-এ ভাগ যাবো 19 বার। 19 দ্বিগুণে 38, অবশিষ্ট থাকে 1। ঠিক কিনা? 19 দ্বিগুণে 38, অবশিষ্ট থাকে হচ্ছে 1। দেখো তাহলে আমরা 19 বার দিব, অবশিষ্ট থাকবে 1 বার। সর্বোচ্চ যতবার ভাগ যাবে ততবার লিখবো, অবশিষ্ট অংশটা পাশে ড্যাশ দিয়ে লিখবো। ঠিক আছে, নিয়মটা বুঝতে পারছো? 39-এর মধ্যে 2 দিয়ে কয়বার ভাগ যাবে? 19 বার। সর্বোচ্চ যতবার ভাগ যাবে ওটা লিখবো, সাথে আমরা ড্যাশ দিয়ে 1টা লিখবো। এবার আবার দাও 19, 2 দিয়ে 19কে কয়বার ভাগ যাবে? 2 দিয়ে 19কে যদি ভাগ যায় তাহলে এখানে হচ্ছে এই যে 9 দ্বিগুণে 18, এখানে অবশিষ্ট 1 থাকবে। কারণ 19-এর মধ্যে 2 দিয়ে সর্বোচ্চ কয়বার যাবে? 9 বার। 9 দ্বিগুণে 18, আর অবশিষ্ট থাকবে। এরপর এখানে আবার আসো, 9 এর মধ্যে কয়বার যাবে? 9 এর মধ্যে যাবে কয়বার? 4 বার, অবশিষ্ট থাকবে। এরপর আসো 2 দিয়ে, এর মধ্যে 2 দ্বিগুণে 4, কোনো অবশিষ্ট নেই। 2 কে যখন 4 দিয়ে 4কে ভাগ করি 4, তাহলে এখানে কোনো অবশিষ্ট নেই, এখানে হচ্ছে 0। এবার দেখো 2 একে 2, অবশিষ্ট 0। এবার 2 দিয়ে যখন 1কে ভাগ করি, দেখো একটু এদিকে তাকাও, এই জায়গাটা অনেকে ভুল করো। একটু এদিকে তাকাও, লিখা বন্ধ করে এদিকে তাকাও। আচ্ছা বলো 2 দিয়ে কি 1কে ভাগ যাবে? যাবে না। 2 দিয়ে কি 1কে ভাগ যাবে? যাবে না। 0 বার যাবে, এবং অবশিষ্ট রয়ে গেল 1, একই রয়ে যাবে। তাহলে 2 দিয়ে 1কে কি ভাগ যাবে? যাবে না, বা 0 দশমিক সামথিং। তো 0 বার যাবে, আর অবশিষ্ট একই থেকে গেল, যেটাকে কখনো ভাগ করা যায়নি। এখন অ্যান্সারটা নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। অ্যান্সারটা নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। এখন এটা নিয়েও অনেকে প্রশ্ন করো যে স্যার অ্যান্সারটা নিচের থেকে উপরের দিকে কেন লিখবো? ভালো করে খেয়াল করো প্লিজ, আমাকে একটু বলতে দাও, আগে শোনো। এগুলা না জানলে পরীক্ষায় তোমার কাঁচা থেকে যাবে জ্ঞান। ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কি, যখনই আমরা একটা সংখ্যা প্রডিউস করি, এখন আমাদের কাজ হচ্ছে একটা বাইনারি সংখ্যা প্রডিউস করতেছি, ঠিক কিনা? কোথ থেকে? দশমিক থেকে। প্রথমেই যে সংখ্যাটা বের হলো, বাইনারির প্রথম যে সংখ্যাটা বের হলো, এটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক। কথা সঠিক কিনা বলো? একক স্থানীয় অঙ্ক। এরপরে হচ্ছে দশক, এরপরে শতক। এখন তোমরা আমাকে বলো, গত ক্লাসগুলো যারা করেছো, সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বপ্রথম সংখ্যা কোনটা? সর্বপ্রথম সংখ্যা অবশ্যই এটা একক স্থানীয় অঙ্ক।
এই জন্য এটাকে 1 নম্বরে লিখছি। দ্বিতীয় হচ্ছে এটা দশক, এই জন্য এটা 2 নাম্বার। 3, 4, 5, 6 এভাবে, ঠিক কিনা? কারণ আমরা জানি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বপ্রথম যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে একক, এরপর আসবে দশক, শতক। এই জন্য আসলে এটাকে শর্টকাট বলতে গিয়া আমরা বলি নিচ থেকে উপরে। আলটিমেটলি জিনিসটা শুরু হয় হচ্ছে এভাবে, এদিকে এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, আর এটাকে সহজ ভাষায় বলতে গিয়া আমরা বলি নিচ থেকে উপরে। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে যে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারো। অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্টের উত্তর দিতেই হবে। ওকে, এবার আরেকটা ব্যাপার হচ্ছে, আর এখানে কিছু ছেলে মেয়ে আছে যারা এগুলা মনে করে ফ্রি ক্লাসের গুরুত্ব কম দেয় আর কি। একটা জিনিস মনে রাখবা, যে কোনো জিনিসে যদি তুমি গুরুত্ব কম দাও তাহলে সেটা এক সময় না এক সময় গিয়ে তুমি এটার কাছে কি হয়ে যাও, মানে তুমি হারাই ফেলবা জিনিসটা। এটা গুরুত্ব না দিয়ে পড়লে তোমার মনে থাকবে না, 1 মাস পরে দেখবে তুমি জিনিসগুলা গুলাই ফেলতেছো। ঠিক আছে, সেজন্য অবশ্যই তোমাকে ইম্পর্টেন্স ফার্স্ট। ওকে, আর বেশি চালু হইতে যাবা না। কোনো কিছুতে যদি বেশি চালু হইতে যাও তাহলে এটা একদম শিওর থাকো তোমার লাইফে দুঃখ কষ্ট নামে আসবে। মানে অতিরিক্ত, মানে চঞ্চল, এটা করব ওটা করব এই টাইপের, বা যে কোনো জায়গায় মুখ চালাচালি করা, এরকম বেশি ক্লেভার হয়ে গেলেও কিন্তু সমস্যায় পড়বা। সব সময় চেষ্টা করবা যে নিজের যে বৈশিষ্ট্য, নিয়মিত বৈশিষ্ট্য যেটা, সেটা ধরে রাখার। বেশি মুখ চালালেও বিপদে পড়বা, আবার বেশি দেখা যাবে চঞ্চলতা দেখালেও বিপদে পড়বা। চেষ্টা করবে সবসময় অ্যাজ ওয়েল থাকার জন্য। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল থাকার জন্য একটু ওয়েট করো, যেটা বলতেছিলাম। তাহলে আমরা সংখ্যাটা নিচ থেকে উপরের দিকে কেন লিখি সেটা বুঝলাম, কারণ প্রথম সংখ্যা যেটা আসবে সেটা একক স্থানীয় অঙ্ক, এরপরে দশক, শতক, এইভাবে। আচ্ছা, এখন আসো, এই যে একটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা সেটাকে বলা হয় এমএসবি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রথম যে সংখ্যা সেটাকে বলা হয় এমএসবি। এটাকে বলা হয় আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, এটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যেটা প্রথম সংখ্যা, যে কোনো বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যাকে বলি এমএসবি। আর যেটা লাস্টে যেটা আছে সেটাকে বলা হয় এলএসবি। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট, এগুলা পরীক্ষায় আসে, নোট করে রাখো সুন্দর করে। লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয় এলএসবি কে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা সেটাকে বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর যেটা শেষে আছে সেটাকে বলবো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আমি দেখেছি অনলাইনে অনেক জনপ্রিয় শিক্ষকরা এগুলোর ভুল ব্যাখ্যা দেয়। দেখি বলো তো, এটা কি 232, এটাকে কি বলবা? এটা একটা ডেসিমাল সংখ্যার প্রথমটা, আর হচ্ছে ডেসিমাল সংখ্যার শেষটা। কেউ লিখতে পারো কিনা দেখি, যে ডেসিমাল সংখ্যার প্রথম ডিজিটকে কি বলে, লাস্ট ডিজিটকে কি বলে, দেখি একটু কেউ লিখতে পারো কিনা। ওকে, এটা দেখেছি আমি অনেকে ভুল পড়াই, বা অনেক বইতেও ভুল লিখছে এই জিনিসটা। এটা আসলে খুবই মানে মোটামুটি একটা ইয়ে টাইপের ব্যাপার আর কি। তো যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম তোমাদেরকে, আহ মানে বেশি মানে ইয়ে করতে যাবা না, নিজের অ্যাজ ইউজুয়াল লাইফটা লিড করার ট্রাই করবা। অতিরিক্ত মানে কিছু করতে যাবা নিজের লাইফে, তখন দেখবা যে নিজের সুখ শান্তি সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়মই এটা। ওকে, এবার দেখো, একজনে লিখেছে নূরে জান্নাত এমএসডি আর এলএসডি। গুড, ভেরি গুড। নূরে জান্নাতকে ধন্যবাদ, খুব সুন্দর উত্তর করেছো। প্রথমটা হচ্ছে এমএসডি, দ্বিতীয়টা হচ্ছে এলএসডি। ঠিক আছে, ভেরি গুড। আসলে এটাকে অনেকে এমএসবি এলএসবি বলে, এমএসবি এলএসবি বলা যাবে না, এটা হচ্ছে এমএসডি আর এটা হচ্ছে এলএসডি। কারণ ডেসিমাল সংখ্যা মানে ডিজিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট ডিজিট, এখানে কিন্তু বিট বলা যাবে না। বিট মানে হচ্ছে বাইনারির সংক্ষিপ্ত নাম, বিট বলা হবে শুধু বাইনারিকে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে বিট আনতে যাবে না, এটাকে বলতে হবে কি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা অনেকে ভুল পড়ায়, তোমরাও দেখবো অনলাইন ক্লাস অনেকে এটা বলেছে। আর হচ্ছে এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, এই জিনিসটাতে ভুল থেকে যায়, এগুলো খেয়াল করবা পরীক্ষায় যখন নৈর্ব্যক্তিক আসবে, দেখবা বাইনারি সংখ্যার ক্ষেত্রে জিজ্ঞেস করছে নাকি ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে জিজ্ঞেস করছে, এটা খেয়াল করতে হবে আগে। ওকে, এবার আসেন পরবর্তী প্রশ্ন। এখন আমরা তো পূর্ণাংশের ক্ষেত্রে করলাম, পূর্ণাংশের ক্ষেত্রে করেছি কি ভাগ করে করে আমরা ভাগশেষটা প্রডিউস করে একটা মান বের করেছি। ভগ্নাংশের ক্ষেত্রে কি করব সেটা একটু দেখে নাও। 0.23 গুণ 2, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে বেস দ্বারা গুণ করা, আর পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে ভাগ করা। নিয়ম হচ্ছে কি, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে।
তাহলে এটার ক্ষেত্রে কি হবে 0.23 ইন্টু 2 মানে 0.46। এখন পূর্ণাংশ সরাই ফেলবো, ভগ্নাংশটা পুনরায় আসবে। এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা যে লাস্ট দ্বিতীয় পার্টে যে কাজটা করতেছি সেই পার্টে কি করলাম মূলত, সে পার্ট কি ভগ্নাংশের নাকি পূর্ণাংশের? সে পার্টটা হচ্ছে ভগ্নাংশের। সুতরাং ভগ্নাংশের কাজ যখন করব আমাকে মাথায় রাখতে হবে আমি এখানে যে পূর্ণাংশ থাকবে তাক এক তাক যাই তাক আমরা এটা সরাই ফেলবো এবং ভগ্নাংশটাকে পুনরায় এনে আবার গুণ করবো 2 দিয়ে। এবার 0.46 ইন্টু 2 দেখো তো কত, ক্যালকুলেটর সবাই হাতে নাও। 0.46 ইন্টু কত আসে? 0.46 ইন্টু আসবে হচ্ছে 0.46 গুণ 2 সমান হচ্ছে 0.92, ঠিক কিনা? 0.92 ক্ষেত্রেও সেম, জিরো এটা সরাইলেও যা না সরাইলেও তা, এটাতে কোনো কিছুই নাই। এবার 0.92 গুণ 2, 0.92 গুণ 2 দাও, 0.92 গুণ 2 এর ক্ষেত্রে কি হয়? ওকে 1.84, এই যে 1.84, এখানে 1 সরালাম, ঠিক আছে। এর পরবর্তীতে কি হবে? 0.84 আনবো। এখন তোমরা আমাকে প্রশ্ন করো স্যার 0.84 কেন আনলাম? তোমাকে সব সময় এই জায়গায় এসে মাথায় রাখতে হবে আমার পূর্ণাংশ এখানে আসবে না, এটা ভগ্নাংশের গুণ, এটা ভগ্নাংশের কাজ, এখানে পূর্ণাংশের কোনো কাজ নাই। পূর্ণাংশ এভাবে সরাই ফেলতে হবে অবশিষ্ট হিসেবে। ঠিক সেম দেখো 0.84 ইন্টু 2 আনছি। এই কথাগুলো পরীক্ষায় ভুল হয়, তুমি 1 সহ আনলে উত্তর মিলবে না, তোমার সবসময় ভগ্নাংশই আনতে হবে এখানে। আর এখানে অনেকে বক্স করে, অনেকে গড় করে করে, কোনো অসুবিধা নাই, তুমি প্লেনও করতে পারবা, বক্স করেও করতে পারবা, এগুলা কোনো ম্যান্ডেটরি না। এখানে ম্যান্ডেটরি হচ্ছে তুমি ফলাফল প্রডিউসটা করতে জানতেছো কিনা। তাহলে এখানে কি হবে 0.84 গুণ 2 কত আসে 1.68, এই যে 1.68, উত্তর 3 ঘর বা 4 ঘর এরকম করলে হবে, এটা হবে উপর থেকে নিচে। দশমিকের পরের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কিন্তু শুরুরটা, তো এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা এভাবে আসে দশমিকের পরের ক্ষেত্রে, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে 0011, উত্তর হবে দেখো পূর্ণাংশের সাথে দশমিক হয়ে 0011, অবশ্যই অবশ্যই ডট ডট দিতে হবে যেহেতু এটা শেষ হয়নি, এবং বেস মাস্ট বি দিতে হবে। এটা হচ্ছে উত্তর। ভালো করে খেয়াল করো কি বলতে চাচ্ছি, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা একটু দেখো তো, সবাই একটু ক্লিয়ার কিনা আমি যে কথাগুলো বলতেছিলাম সেগুলা। আমি কি বলেছি, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব, গুণ করে মানটা উপর থেকে নিচে হবে, এটা হবে নিচ থেকে উপরে, আর এখানে 0.0011 দিয়ে ডট ডট দিতে হবে, ঠিক আছে। আর অবশ্য বেস দিতে হবে, বেস দিতে হবে মাস্ট, বেস মাস্ট বি দিতে হবে। সবাই ক্লিয়ার কিনা বলো একটু, সবাই ক্লিয়ার কিনা? এটা যারা ক্লিয়ার, এটা যারা ক্লিয়ার দেখি তাহলে এটা করো তো, এটা যারা ক্লিয়ার তারা দেখি এটা করো, যে 0.25 এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাও। দেখে এটা যারা ক্লিয়ার তারা এটা করো, 0.25 কে বাইনারিতে নিয়ে যাও। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে এমসিকিউতে এই প্রশ্নটা। এটা কে কে পারো দেখি, 0.25 কে বাইনারিতে নিয়ে যাও। তোমরা তোমাদেরকে করতে দিচ্ছি, যারা করতে পারবা তাদের নামগুলো আমি পড়বো, ঠিক আছে। যারা করতে পারবা তাদের নামগুলো আমি পড়বো, দেখি কে করতে পারো। 0.25 থেকে 2 দেখি কে করতে পারো। সবার আগে কে করতে পারো 0.25 দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাও। সবাই একটু ক্লিয়ার কিনা বলে তাড়াতাড়ি করো, দেখি কে করতে পারো। আবার তাড়াতাড়ি করতে গিয়ে ভুলও করা যাবে না, ভুলও করা যাবে না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। ওকে, সবাই একটু ক্লিয়ারলি চেষ্টা করো, দেখি কে করতে পারো। 0.25 কে দশমিককে বাইনারিতে নেওয়ার চেষ্টা করো, দেখি কে করতে পারো। আর এই ক্লাসগুলা বন্ধু যারা আছে সবাইকে শেয়ার করবা, অনেক উপকার হবে। এই সংখ্যা পদ্ধতি জিনিসটা যারা বুঝে না, কলেজে অনেকে আছে যারা সংখ্যা পদ্ধতি পারে না, বা অনেক জনের কাছে প্রাইভেট পড়েও বুঝে না, তুমি তাদেরকে আমাদের এই যে 5, 6টা, 7টা ক্লাস হবে এগুলো একটু মানে সাজেস্ট করবা। একজনে লিখছে মোহাম্মদ সুলতান মনসুর 01, 01, 01 সুলতান মনসুর রিপন লিখেছো 01, ফারিহা তাসনিম লিখেছো 0.01, মালিহা আফরিন বিতি লিখেছো 0.01। দেখি তোমাদের কার কথা সঠিক হয়, সঠিক হয় একটু দেখি, ঠিক আছে। যার কটা সঠিক হয় দেখি একটু, ওকে। আচ্ছা, এবার আসেন যে কার কথাটা সঠিক হয়, অ্যান্সারটা সঠিক হয় একটু দেখি। প্রথমে বলতে হবে এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণাংশ। আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন প্রথমে, না দিলেও অসুবিধা নেই, নিজে মনে মনে বলেন
বাসায় একটু বলেন যে এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণাংশ। অবশ্যই এটা একটা ভগ্নাংশ যেহেতু দশমিক দিয়ে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম কি ছিল? ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম ছিল হচ্ছে যেটা থাকবে সেটাকে বেস দ্বারা গুণ করা, ঠিক কিনা? ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে বেস দ্বারা গুণ করা। তাহলে আমার উত্তর দাঁড়ালো কত? 0.50। এবং এখানে পূর্ণাংশ বলতে কিছু নাই, সেজন্য জিরো সরাই দিলাম। এবার 0.50 কে আবার আমরা 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা গুণ করলে কি হলো? 1.00। আর 00 যেহেতু চলে আসছে, এখানে আর কিছু করার নাই, কারণ জিরোর সাথে আমরা যতবারই গুণ করব জিরোই পাবো, এবং অ্যান্সার হবে উপর থেকে নিচে। এখন কথা হচ্ছে অপশন ক তে থাকবে 0.1, অপশন খ তে থাকবে হচ্ছে 0.01। যারা 0.1 লিখছো তারা কিন্তু 1 নাম্বারও পাবে না। কেন? কারণ হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ভগ্নাংশের কাজ। এটা ভগ্নাংশের কাজ, ভগ্নাংশের কাজে ফলাফল আসবে ভগ্নাংশ, ভগ্নাংশের কাজে ফলাফল আসবে ভগ্নাংশ। তুমি এখানে এটা 0.1 আসবে, উত্তর হবে এটা 0.01। এগুলো দশমিকের পরের কাছে, এবং অবশ্যই বেস দিতে হবে, অবশ্যই বেস দিতে হবে। সংখ্যা পদ্ধতির রেজাল্ট লিখার সময় যে ম্যাথ দিবে দেখ, বেস না লিখলে নাম্বার পাবে না, নাম্বার 0.5 ব্যাক কেটে দিবে। টিচার দেখবে তুমি বেস দিছো কিনা, এগুলা পরীক্ষার খাতায় নোট করে রাখো। যে সংখ্যা পদ্ধতির যে কোনো উত্তর লিখার সময় মাস্ট বি বেস ইউজ করতে হবে, না হলে কিন্তু নাম্বার দিবে না। তাহলে 0.01 এটা হবে বাইনারি, এটা লিখে দিতে হবে, এটা অ্যান্সার। ঠিক আছে? এক্ষেত্রে তোমাকে আমি তোমাদেরকে আমি কেন তোমাদেরকে আমি কেন এক্ষেত্রে বলি, দেখো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ফলো করতে কেন বলি সেটা একটু দেখাই। তোমরা তোমরা হয়তো অনেকেই বলো যে স্যারের বই, আপনার বই কেন পড়বো, বাজারে তো অনেক বই আছে। আমি জাস্ট একটু দেখাই তোমাদেরকে। এই যেদিকে তাকাও, আমাদের বইতে 174 নাম্বার পেজে যাও, 74 নাম্বার পেজে দেখো, প্রথমে পূর্ণাংশের বেলায় কি হবে অঙ্ক, এটা দেওয়া আছে। এরপরে দেখো ভগ্নাংশ আর হচ্ছে পূর্ণাংশ মিশ্রিত হলে কি হবে, ঠিক আছে, এটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। ঠিক আছে? তারপরে দেখো শুধু ভগ্নাংশ আসলে কি হবে পরীক্ষায়, শুধু ভগ্নাংশ আসলে উত্তর কি হবে। ঠিক সেম, প্রত্যেকটা অক্টালের ক্ষেত্রে সেম। একটু পরে অক্টাল দেখাবো আমরা। শুধু পূর্ণাংশ আসলে কি উত্তর হবে, ভগ্নাংশ পূর্ণাংশ মিক্স আসলে কি উত্তর হবে। এইভাবে প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দেওয়া আছে। তো তোমার পড়তে এত ভালো লাগবে ইউ কান্ট ইমাজিন। ওকে, আচ্ছা যাই হোক, তো ইনশাল্লাহ যারা নাও নাই দ্রুত নিয়ে নিবা, কারণ বই একবার যদি স্টক আউট হয় তোমাকে অনেকদিন ওয়েট করতে হবে, 10-15 দিন পর্যন্ত ওয়েট করতে হবে প্রেস থেকে বই আসতে। আচ্ছা এবার লিখো অক্টাল, সবাই এবার লিখো অক্টাল। অক্টাল লিখো, ডেসিমাল থেকে অক্টাল। আমাদের কিন্তু আজকে অনেক কিছু পড়তে হবে, সবাই কেউ ক্লাস থেকে বের হবে না আজকে, একটু কষ্ট করো। একটু কষ্ট করলে পুরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শেষ করে বাসায় ঘুমাইতে পারবা আরামসে। ঠিক আছে? একটু কষ্ট করো, কেউ ক্লাস থেকে বের হবে না। আর 30-40 মিনিট একটু কষ্ট করো। ডেসিমাল থেকে অক্টাল, এবার আসেন ডেসিমাল থেকে অক্টাল কি, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যাব। যেমন আমাকে দেওয়া হয়েছে ধরো 775.32, এই সংখ্যাটাকে আমাকে বলা হয়েছে ডেসিমেলে নিয়ে যেতে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলা হলো ডেসিমেলে এটাকে কনভার্ট করতে। আমার প্রথম সরকারি কাজ কি? সরকারি কাজ হচ্ছে আমার পূর্ণাংশ কত, আমার পূর্ণাংশ কত? 775। ফাইন, আমি 775 নিব এবং বেস দ্বারা ভাগ করব। যেহেতু এগুলো মুখে মুখে করা যাবে না, তোমরা মুখে মুখে করলে ভুল হবে, সেজন্য ক্যালকুলেটর ইউজ করবা। তোমরা দেখো ক্যালকুলেটরে 775-কে 8 দিয়ে ভাগ করো, কত আসে দেখো। 775 ভাগ 8, 775 ভাগ 8 কত আসে? 96, 96। তাহলে এখানে শুধু লিখবা 96, আর কিছু লিখবা না। দশমিকের আগের অংশটা লিখবা, দশমিকের পরের অংশ লিখা যাবে না। ঠিক আছে কিনা? এক কথায় 775-এর মধ্যে 8 কয়বার যায়? 8 কয়বার যায় বলো? 96 বার যায়, এটাই বের করছি। এখন 96 বার যে গেল, কয়বার নিচে কত আসে? 8 আর 96 গুণ করলে বোঝা যাবে। 8 গুণ 96, নিচে আসে কত? 768। এই যে 768 বার যায়। কি বললাম, কি বুঝলাম?
আমরা প্রথমে এটা দিয়ে ভাগ করেছি 8কে, 96 পয়েন্ট সামথিং এসেছে। তা আমরা দেখলাম যে আসলে 96 দিয়ে যদি গুণ করি কত আসে, 768 আসে। আর বাকি রইলো কত, অবশিষ্ট রইলো 7। এবং অবশিষ্ট যেটা আসে সেটাকে আমরা এখানে রেখে দিলাম। এবং 96 কে যদি আমি মুখে মুখেও করতে পারবো, 8 12 96, এখানে আসবে 0। কারণ 12 দিয়ে 96 কে ডিরেক্ট মিলে যায়, কোনো অবশিষ্ট বলতে কিছু নেই। 96 8 12 বার যায়। এবার 8 দিয়ে যদি 12কে ভাগ করি, 8 একে 8, অবশিষ্ট রইল 4। ঠিক কিনা? 12-র মধ্যে 8 কয়বার যায়? একবার। অবশিষ্ট কত থাকে? 4। এক কথায় আমি ভাগশেষটা বের করব। এবার 8 দিয়ে যখন 1কে ভাগ করব, 8 এখানে 0 বার যায়। 8 কে 1-এর মধ্যে যাবে? যাবে না। আর অবশিষ্ট রয়ে গেল হচ্ছে 1। সুতরাং আমরা দশমিকের আগের অংশটা পেয়ে গেছি 1407। দশমিকের আগের অংশ থেকে আমরা ফলাফল পেলাম 1407। যেহেতু ফলাফল নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। কথা সঠিক কিনা? সবাই একটু বলো তো সঠিক কিনা কথা। সবাই একটু বলো তো সঠিক কিনা। সবাই একটু বলো তো সঠিক কিনা কথাটা। ক্লিয়ার কিনা? এইটুকু এইটুকু ক্লিয়ার কিনা? তোমাদের বন্ধুরা যারা গরিব আছে, গরিব মিনস আইসিটি তে গরিব, টাকা পয়সার দিক দিয়ে গরিব বলে নেই, আবার এটা নিয়ে ভাইরাল করে দিও না। তোমাদের বন্ধুরা যারা আইসিটি তে গরিব আছে তাদেরকে তোমরা চাইলে এই ক্লাসগুলা শেয়ার করতে পারো। তাহলে সংখ্যা পদ্ধতি যে পারে সে ছেলে বা মেয়ে কখনোই ফার্স্ট ইয়ার ফাইনাল বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, কোথাও খারাপ করবে না। ঠিক আছে? সে সব সময় ভালো রেজাল্ট করবে, একদম শিওর থাকো এটা। আচ্ছা, এনিওয়ে, এবার দশমিকের পরের অংশটা কি হবে এটা তো তুমি আমার চেয়ে ভালো বলতে পারবা, কারণ তোমাকে ভগ্নাংশ আর পূর্ণাংশ বোঝানোর পরে এটা তুমি ভালো জানবা। কি হবে বলো? দশমিকের যে পরের অংশটা সেটাকে আমরা অবশ্যই অবশ্যই বেস দ্বারা গুণ করবো। এক্ষেত্রে বেস হচ্ছে 8। এক্ষেত্রে বেস হচ্ছে কি? 8.32 গুণ 8। ঠিক কিনা? 0.32 গুণ 8 হচ্ছে বেস দ্বারা গুণ করলাম। 0.32 গুণ 8 2.56। 2.56। ঠিক আছে? এরপরে 0.56 গুণ 8। দশমিকে এই যে 2 সরাই ফেলবো, পূর্ণাংশের কোনো কাজ নাই। মাথায় এটাই রাখবা, পূর্ণাংশের কোনো কাজ এখানে নেই। ঠিক আছে? এবার লিখো 0.56 ইন্টু 8। 0.56 গুণ 8 কত আসলো? 4.48। 4.48 সরাই ফেললাম, কত? 4। ঠিক সেম, এবার 0.48 নিয়ে আসো, গুণ 8। ঠিক আছে? এবার 0.48 গুণ 8 কত আসে দেখো। 0.48 গুণ 8 কত আসে? 3.84। এবং আমরা সরাবো হচ্ছে 3। আর লিখার দরকার নাই, 3 ঘর এনাফ। উপর থেকে নিচের দিকে অ্যান্সার হবে। সুতরাং 0.243। অবশ্যই ডট 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 দিতে হবে, যেহেতু ভ্যালু আরো আসতে পারে। অবশ্যই এটা অক্টালে উত্তর, এটা লিখে দিতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই লিখে দিতে হবে 0.243। এখন তোমাদেরকে একটা তো অবশ্যই করতে দিব। এটা যারা করেছো তারা শুধু এটা করো তো। এটা একটা নৈর্ব্যক্তিকে দিছে, কেন দিছে জানি না। 10.01 এটা অক্টালে নিয়ে যাও। এই প্রশ্নটা আসছে দেখো একটা এমসিকিউতে, টেস্ট পেপারে। 10.01 অক্টালে নিয়ে যাও। ঠিক আছে? এই প্রশ্নটাই আসছে, দেখো চিন্তা করো। এই প্রশ্নটাই আসছে, ডেসিমালকে দশমিক ইয়াতে নিয়ে যাও। দেখি কে করতে পারো, এটা একটু করো তো। 10.01, এটা একটা টেস্ট পেপার আসছে। শোনো, তোমাদেরকে আমি বলি, তোমরা আইসিটি যেখানেই পড়ো না কেন, মানে লাইফে একবার হলেও এইচএসসি তে থাকা অবস্থায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট বা আমার ক্লাসগুলো একবার হলেও দেখবা, আর বইগুলো একবার হলেও পড়বা। এটা একদম তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আর আমাদের নতুন ব্যাচ এখন আসবে না, আগামী মাস ছাড়া ব্যাচ আসার কোনো সম্ভাবনা নেই। এখন আপাতত আজকে 8, আজকে 7 এগুলো নিয়ে যুদ্ধ চলতেছে। ঠিক আছে? ওদেরকে আগে সিলেবাস সুন্দর করে বুঝাই দেওয়া। প্রোগ্রামিং শুরু হবে 20-22 এই আগামী সোমবার থেকে। প্রোগ্রামিং শেষ করে দেওয়া, ক্লিয়ার কাট। তারপরে হচ্ছে এদের সাথে অন্য কথা। এরপরে চিন্তা ভাবনা করবো নতুন ব্যাচ আসবে কি আসবে না এটা। আচ্ছা, এনিওয়ে, এই উত্তরটা একটু লেখার চেষ্টা করো তো। 10.01 এটাকে অক্টালে নিয়ে যাও। কে কে নিয়ে যেতে পারো দেখি? 10.01 এটাকে অক্টালে নিয়ে যাও। মালিহা আফরিন বিথি বলেছো 12 দশমিক সামথিং এসেছে। গুড, ভেরি গুড মালিহা আফরিন বিথি। বাকিরা কমেন্ট করো। একই এক একজনে এক এক রকম কেন? নূরে জান্নাত 12.063। তারপর আর কে আসছে? বাকিরা একটু কমেন্ট করেন না।
বাকি আর কার কি আসছে দেখি একটু। ওকে, কার কি আসছে একটু বলেন দ্রুত গতিতে। আচ্ছা, আর তোমরা জানো আইসিটি বইতে তেমন কোনো পরিবর্তন হয় নাই। আমরা যতটুকু শুনলাম আইসিটি বইতে তেমন কোনো পরিবর্তন হয়নি, জাস্ট কয়েকটা টপিক বাদ গেছে হয়তো, এটাই। আর তেমন কোনো তো পরিবর্তন হয় নাই আসলে। আচ্ছা দেখি তাহলে উত্তরটা কি আসে, আমি একটু করে দিচ্ছি কেমন। এক একজন দেখে এক একটা লিখতেছো দশমিকের পরে, দেখি কি আসে একটু, আমি একটু দেখি। হ্যাঁ, মুসলাম, মোছার পর কি করি দেখি। 10, প্রথমে 10 হচ্ছে পূর্ণাংশ। শোনো, এক্ষেত্রে আবার বাইনারি দেখে অন্য উল্টাপাল্টা চিন্তা করিও না। এটা যতই বাইনারির মতো দেখতে হোক, বেস হচ্ছে 10, তার মানে এটা ডেসিমেল। ডেসিমেলকে নিয়ে যাওয়ার একটাই প্রক্রিয়া, 8 একে 8, বাকশেষ হলো 2। 8 একবার যাবে, বাকশেষ থাকবে 2। এরপরে 8 দিয়ে যদি 1 কে দিয়ে এটাতে যাবে না, এটা হচ্ছে 1 2, উত্তর হচ্ছে 12, এটা সবাই পেরেছ, 12 দশমিক। এবার 0.01 গুণ 8, 0.01 গুণ 8 কত আসে দেখো। 0.01 গুণ 8 কত আসে একটু দেখো তো। 0.01 গুণ 8 কত আসে? 0.01 গুণ 8 হচ্ছে কত? 0.08। জিরো সরাবো। এবার 0.08 গুণ 8 কত আসে? 0.08 গুণ 8 কত আসে? 0.64। 64, জিরো সরাবো। ঠিক আছে, 0.64 গুণ 8 কত আসে? গুণ 8, 5.12। এই যে এটা যাদের আসছে তাদের উত্তরটা সঠিক হয়েছে 5। তাহলে আর করার দরকার নাই, উত্তর হবে 0.005 ডট ডট ডট। এটাই, এটাই হচ্ছে উত্তর অক্টালে। এটা যাদের আসছে তাদের উত্তর কারেক্ট হয়েছে। সবাই একটু ক্লিয়ারলি বলো, ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। স্পষ্ট ম্যাথ করতে হবে, ঠিক আছে? সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত গতিতে। ওকে, আর তোমাদেরকে একটু বলি, আমাদের চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ক্লাস যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে তুমি মাত্র 300 টাকা দিয়ে কোর্সে এনরোল করতে পারবে, ইনবক্স করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র প্রোগ্রামিংটা পড়তে চাইলে আর কি। আচ্ছা এনিওয়ে, এবার একটু শুনেন মনোযোগ দিয়ে আমার কথাগুলা, আমি কি বলতে চাচ্ছিলাম। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার ডেভেলপ করলাম। সেটা কি? সেটা হচ্ছে কি, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করব। কথা সঠিক কিনা? তো ভগ্নাংশ যেরকম দিবে দেখ, সেটার ক্ষেত্রে আমরা কি করব? গুণ করব। আর একটা ব্যাপার হচ্ছে, যখনই আমাকে এরকম কোন সংখ্যা দিবে, সবসময় আমরা এটাকে বাইনারি ভাববো না। আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব এটার বেসটা কি। এখানে বেস হচ্ছে 10, 10 মানে ডেসিমেল। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে আমাকে এক্সাম হলে কনফিউশন করতে না পারে। ওকে, এবার আসেন দ্বিতীয় পর্যায়ে আসি আমরা। মনে করো তোমাকে একটা হেক্সাডেসিমেল যদি বলে, তাহলে কি করব? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই যে আমি যেটা বলি সেটা হচ্ছে 11,111। এই সংখ্যাটা মনে করো 11, এটাকে বলা হলো তোমাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে সেম আমাদের আগের নিয়ম, আমরা যে সরকারি নিয়ম শিখেছি, সেটা কি? পূর্ণাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে পূর্ণাংশ, এটা যতই বাইনারির মতো দেখতে হবে হোক, আমরা এখানে ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে, ঠিক কিনা? তাহলে 16 দিয়ে যদি 11,111-কে ভাগ করি, কি দাঁড়ায় একটু বলেন তো। 11,111 ভাগ হচ্ছে 16, তাহলে কি দাঁড়ালো? 694। আমরা শুধু পূর্ণাংশটা লিখবো এক কথায়, 11,111 এই জায়গায় 694 বার যায়। এক কথায় 694 বার ভাগ যায়। এরপর আমরা কি করব? 694 গুণ দিব 16-কে। এক কথায় আমার অবশিষ্টটা বের করতে হচ্ছে। 11,104 আসে, 11,104, তাহলে এখানে অবশিষ্ট রইল 7, ঠিক কিনা? তাহলে এখানে আমরা লিখতে পারি 7 অবশিষ্ট থাকবে যদি এটাকে 694 বার, 11,111-এর কাছে 16, 694 বার যাবে এবং অবশিষ্ট থাকবে 7। এবার সেম আবার আমরা একই কাজ করব। 694-কে 694 ডিভাইডেড বাই, তোমরা আমার কথাগুলো শোনার চেষ্টা করো, ডিভাইডেড বাই হচ্ছে 16। 694 ডিভাইডেড বাই হলো 16, তাহলে এই ক্ষেত্রে আসবে 43। 43।
দশমিকের আগেরটা আমরা রাখবো না। তাহলে এবার 16কে 43 দ্বারা গুণ করব। আমাদের কাজ হচ্ছে অবশিষ্ট 688। 600 কত আছে? 88। 688-র সাথে 94 হচ্ছে ব্যবধান 6। এক কথায় 16 আর 43 গুণ করলে ব্যবধান থাকে 694 থেকে কত? 6। এটা আমরা বের করবো, অলওয়েজ ভাগশেষটা বের করবো, কতবার সর্বোচ্চ ভাগ যায়। এবার আসো 16কে যদি 43-এ দিই, 16 দ্বিগুণে 32, আর 43-এ যদি দিই তাহলে 32 আর 43-এর ব্যবধান হচ্ছে 11। এখানে 11 লেখা যাবে না, অবশ্যই 11 লিখে অবলিক দিয়ে বি লিখতে হবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 11 নামের কোনো কি নেই, ডিজিট নেই। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 11কে অ্যালফাবেট দ্বারা প্রকাশ করতে হয়, যেটাতে আমরা লিখি বি। ঠিক আছে, এবার দেখো 16কে যদি 2 দিয়ে, বা 2 কে যাবে না, 2 এর মধ্যে কি 16 যাবে? যাবে না। তাহলে কত? 2 রয়ে গেল, উত্তর হবে 2b67। যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে উত্তরটা লিখি, কেন? কারণ আমরা জানি 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখানে সবাই একটু ক্লিয়ার কিনা? 2b67টা ক্লিয়ার কিনা বলেন তো, এটা পাইছি কিনা সবাই একটু বলেন তো, এটা কি সবাই বুঝতে পারছি কিনা যে 2b67টা কেন আসলো? 2b67টা কেন আসলো একটু বলেন তো, বুঝতে পারছি কিনা? সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো। আর একটা লাভ রিয়েক্ট দাও, তাহলেই হলো। একটা লাভ রিয়েক্ট দাও সবাই, আর একবার ওকে লিখো। ওকে, হ্যাঁ সবাই একবার ওকে লিখো, আর একটা লাভ রিয়েক্ট দাও। নূরে জন্নাত লিখেছে ওকে, ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার বলেন স্যার, তাহলে আমরা কি বলেছি প্রথমে একটু আবার বলি। 16 দ্বারা 11,111-কে 694 বার যাবে, অবশিষ্ট থাকবে 7। 16 দ্বারা 694-তে 43 বার যাবে, অবশিষ্ট থাকবে 6। 16 43-এ কয়বার যাবে? 2 বার। 16 দ্বিগুণে 32, অবশিষ্ট থাকে হচ্ছে 11। 11 লিখা যাবে না, বি লিখতে হবে। আবার 16কে 2 দিয়ে যাচ্ছে না, 0 লিখতে হবে 2। ঠিক আছে, কথা কি আবার ভালো করে বুঝো। এক কথায় ভাগশেষ বের করার নিয়ম, মানে এটা দ্বারা এটাকে ভাগ করবা। ভাগশেষ বের করার স্টেপ 3টা লিখে রাখো। ভাগশেষ বের করার স্টেপ হচ্ছে 3টা। প্রথমে হচ্ছে এই সংখ্যাটিকে এটা দ্বারা ভাগ, মানে মূল সংখ্যাকে বেস দ্বারা ভাগ। মূল সংখ্যাকে বেস দ্বারা ভাগ 1 নাম্বার পদ্ধতি। এটা হচ্ছে 1। এরপরে দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, যেটা আমরা ভাগ ক্যালকুলেটরে যে সংখ্যাটা উঠছে, দশমিকের আগের অংশ গুণ এটা, মানে দশমিকের আগে ছিল 694, তো এই ক্ষেত্রে লিখতেছি এই সংখ্যার ক্ষেত্রে তো 694 গুণ 16, দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে এই যে উপরেরটা থেকে অলওয়েজ এটা বিয়োগ, 11,111 মাইনাস এখান থেকে যেটা পাইছো সেটা বিয়োগ, ওই যে 11,104 আসবে, এটা বিয়োগ। তার মানে পদ্ধতি হলো 3টা ভাগশেষ বের করার পদ্ধতি। তোমরা যারা হয়তো অঙ্কে কাঁচা, তারা একটু এগুলাতে একটু সমস্যা হবে। কি বলেছি? প্রথমে ভাগ করা, ভাগ করে দশমিকের আগের অংশ দিয়ে বেসকে গুণ করা। আমার সাথে সাথে একবার বলো, প্রথমে ভাগ করা, দশমিকের আগের অংশ দিয়ে বেসকে গুণ করা, তারপরে উপরেরটা থেকে বিয়োগ করা। এই যে এক্ষেত্রেও সেম, প্রথমে ভাগ করে 43 দশমিক সামথিং আসছে, 43 দশমিক সামথিং। এই 43-কে দশমিকের আগের অংশকে এটা দ্বারা গুণ করব। এরপরে 694 থেকে বিয়োগ করলে দেখবা ব্যবধান 6। কথাগুলো রিপিট করতেছি বারবার, বোঝার চেষ্টা করো। প্রথমে ভাগ, দশমিকের আগের অংশ দিয়ে সংখ্যাকে গুণ, এরপর উপরেরটা থেকে বিয়োগ। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তীতে আসেন। পরবর্তীতে আগাই কেমন? দশমিকের পরের অংশ কি ছিল? 0.11। এক্ষেত্রে তো কোনো ভেজাল নাই, এক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে 0.11 গুণ 16। তাহলে 0.11 গুণ 16 হচ্ছে এক্ষেত্রে কি দাঁড়াবে বলতো? 0.11 গুণ 16 কত আসবে? 1.76। এই যে দেখেন 1.76, সরাবো কত? 1, পূর্ণাংশের কোনো কাজ নেই। এবার 0.76 গুণ 16, 12.14। 0.76 গুণ 16, 12 কত? 16। 12 সরানো যাবে, 12 সরালেও লিখতে হবে সি, অবলিক দিয়ে সি লিখতে হবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমেলে 12-এর কোনো অস্তিত্ব নেই। হেক্সাডেসিমেলে 12-কে অ্যালফাবেট দ্বারা প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, এরপরে 0.16 গুণ 16,
তাহলে কি লিখবো 0.16 গুণ 16 2.56 এই যে উত্তরে এইটুকুই লিখলে এনাফ 2 তাহলে উত্তর হবে কি 1C2 ডট 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 মাস্ট দিতে হবে এবং উত্তর হবে এটা হেক্সাডেসিমাল বেস অবশ্যই লিখতে হবে ঠিক আছে বেস অবশ্যই লিখতে হবে বেস অবশ্যই লিখতে হবে আমার কথা ক্লিয়ার অঙ্কটা লিখা শেষ হলে সবাই ডান লিখো অঙ্কটা লিখা শেষ হলে সবাই ডান লিখো এরপরে তোমাদেরকে একটা করতে দিই কে পারো দেখি অঙ্কটা লিখে শেষ হলে সবাই একটু ডান লিখো তারপর তোমাদেরকে একটা করতে দিচ্ছি ওকে বুঝছেন শুনেন আগামী কালকে রাত 10টায় ক্লাস করবেন আবার কালকে যেহেতু আমি ফ্রি থাকার সম্ভাবনা আছে তেমন কোনো কাজ নাই চেষ্টা করব আগামী কালকে রাত 10টায় এর পরের অংশ থেকে আবার ক্লাস নিতে আজকে যতটুকু হবে এর পরের অংশ থেকে ক্লাস নিতে ফ্রি ক্লাস একা করবেন না বন্ধু বান্ধবী সবাইকে লিঙ্কগুলো শেয়ার করবেন যেহেতু এত গুছানো ক্লাস আর যেখানেই আইসিটি পড়ো না কেন আই রিপিট একবার হলে আমাদের ক্লাসগুলো করে দেখো তুমি অনেক কিছু শিখতে পারবে ওকে আচ্ছা ফাইন এখন কথা হলো স্যার পরীক্ষায় তো প্রশ্ন দেখলাম এক্সামে তো একটা প্রশ্ন দেখেছি সেই প্রশ্নটা ছিল এরকম একটা সংখ্যা দিছে 77 এবং বলা হয়েছে এটাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো 77 সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো আমি তো স্যারের সাথে তর্কাতর্কি শুরু করেছিলাম যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নামক তো সংখ্যা পদ্ধতি পৃথিবীতে নেই স্যারকে বলেছিলাম আপনার প্রশ্ন ভুল হয়েছে আপনি হয় 2 দেন না হয় 8 দেন না হয় 16 দেন ঠিক কিনা কিন্তু একটা কথা মনে রাখবা সংখ্যা পদ্ধতি এন প্রকার প্রথম ক্লাসে এটার ব্যাখ্যা কেন দিইনি এটা আজকে বুঝে যাবা প্রথম ক্লাসে কেন এটার ব্যাখ্যা দেওয়া হয়নি সংখ্যা পদ্ধতি এন প্রকার কেন সংখ্যা পদ্ধতি এন প্রকার এই কারণে সংখ্যাকে যে কোনো ভিত্তিতে তুমি নিয়ে যেতে পারবে 5 ভিত্তিক 4 ভিত্তিক 3 ভিত্তিক 6 ভিত্তিক 10 ভিত্তিক 11 ভিত্তিক 12 ভিত্তিক যত ভিত্তিক বলবে তুমি তত ভিত্তিক সংখ্যাকে নিয়ে যেতে পারবে ঠিক আছে স্যার কিভাবে একটু দেখাই দেন তুমি ওই যে নিয়মে বেস দ্বারা ভাগ করি পূর্ণাংশকে ভাগ করব ভগ্নাংশকে গুণ করব দেখবা উত্তর কখনোই 0 থেকে 4 এর মধ্যে আসবে না 0 থেকে 4 এর মধ্যে আসবে 5 ভিত্তিক বলে উত্তর আসবে 0 থেকে 4 এর ভিতর কারণ 5 ভিত্তিকে কি 5 এর উপর উত্তর আসবে না ঠিক সেম এতক্ষণ যা করাইছি অক্টালে দেখো 0 থেকে 7 এর উপর উত্তর আসবে না অক্টালে কখনো 8 আর 9 উত্তর আসবে না বাইনারিতে কখনো 2 3 উত্তর আসবে না হেক্সাতে কখনো 11 12 বসবে না 11 12 13 14 এরকম বসবে না এগুলাকে সি বসতে হবে 11কে বি বসাইতে হবে এইভাবে ঠিক আছে ঠিক সেম 5 ভিত্তিকে যখন নিয়ে যেতে বলবে জাস্ট 5 দিয়ে ভাগ করে এটা প্রশ্ন ভুল হয়েছে যে না আমার পড়া কম হয়েছে প্রশ্ন ঠিকই আছে ঠিক আছে তাহলে আমরা যে কাজটা করব দেখো এটা দেখলে আমরা বুঝে যাব আসলে কেন সংখ্যা পদ্ধতির 77 ডিভাইডেড বাই 5 পূর্ণাংশ যেহেতু এখানে কি ভগ্নাংশ নাকি পূর্ণাংশ তো পূর্ণাংশ যেহেতু সেহেতু আমার এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি জাস্ট ভাগ করে দিব ঠিক আছে তাহলে বলো 5 দিয়ে 70 কয়বার যাবে 5 14 কত 77 কয়বার যাবে 5 15 75 15 বার যাবে 75 অবশিষ্ট রইল 2 এবার 5 দিয়ে যদি 15কে ভাগ করি 5 3 অবশিষ্ট রইল 0 5 দিয়ে কি 3কে ভাগ যাবে না তাহলে কি হবে এখানে 3 উত্তর হবে এই যে 302 এটা তবে বৃত্তি হবে 5 এই যে 5 ভিত্তিক এই জন্য সংখ্যা পদ্ধতি এন প্রকার এই কারণেই বলা হয় এটা 5 ভিত্তিক হতে পারবে 4 ভিত্তিক হতে পারবে যখন 4 ভিত্তিক বলবে তখন 4 দিয়ে গুণ করবা ঠিক আছে এই জিনিসগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে এগুলো বুঝে না ঠিক আছে এই জিনিসগুলা এভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে দেখি তোমাদেরকে আরেকটা দিচ্ছি কে কে করতে পারো সেটা হচ্ছে 0.66 কে 6 ভিত্তিকে প্রকাশ করো দেখি এটা কে করতে পারো 0.66 কে মানে 6 ভিত্তিকে নিয়ে যাও এটা কে করতে পারো দেখি 0.66 কে 6 ভিত্তিকে নিয়ে যাও এটা কে করতে পারো দেখি আশা করি কনফিউশন ক্লিয়ার হচ্ছে সবার সংখ্যা আরে আইসিটি তো স্বাভাবিক জিনিস সব জায়গায় পারবা
যেখানে তুমি পড়ো আইসিটি ভালো বুঝাই দিতে পারবে তোমাকে। কিন্তু প্রবলেম হচ্ছে তোমাকে পরীক্ষায় কি ভুল করবা, পরীক্ষায় কি আসতে পারে, এক্সামে আমার কোথায় কনফিউশন হবে, এই জিনিসগুলা ধরাই দেওয়াটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, ইনশাল্লাহ এখানে তুমি এগুলা পাবে। এটা এক্সপিরিয়েন্স কথা বলে। ওকে, এক্ষেত্রে হচ্ছে এক্সপিরিয়েন্সটা খুব দরকার। সবাই একটু লিখো তো যে ক্লিয়ার কিনা। এটার উত্তরটা একটু লিখো তো, এটা উত্তরটা কত আসে। 0.66 কে আমরা 6 ভিত্তিক নিয়ে যাবো। আমি আবারও বলছি, রূপান্তরের বাকি অর্ধেক ক্লাস হবে কালকে। আজকে বেশিক্ষণ নিলে এটা আসলে বোরিং হয়ে যাবে ক্লাসটা। বেশি লম্বা হয়ে গেলে আসলে এগুলো পরে রিভাইজ করতেও তোমাদের বোরিং লাগে। এই জন্য বাকি অর্ধেক ক্লাস কালকে নিব, যেহেতু কালকে যদিও ক্লাস শিডিউল ছিল না, তারপরে কালকে নিয়ে ফেলবো। আচ্ছা, 0.66 এ 6 দেখি, তাড়াতাড়ি করে দাও। 354 এই যে দেখছো 0.354, এখানে কখনোই 6 এর উত্তর 6 আসবে না উত্তরে। সব সময় 0 থেকে 5 এর মধ্যে থাকবে, 6 ভিত্তিক যে। তাহলে দেখি একটু, প্রথমে কি লিখবো, 0.66 গুণ 6, 0.66 গুণ 6 কত আসে, 3.96। 0.66 গুণ 6 3.963 সরবে। এবার 0.96 গুণ 6 কত আসবে, 5.76। 0.66 গুণ 6 5.76, 5.76 গুণ 6 পয়েন্ট। আমি বারবার বলেছি ভগ্নাংশের সময় পূর্ণাংশকে টানবে না। ঠিক আছে, কত আসবে, 4.56 4। তাহলে উত্তর হবে কত, 3.354। এটাই হবে উত্তর। ডট ডট দিতে হবে, যারা উত্তর লিখছো সাবধান, ডট ডট মাস দিতে হবে, যেহেতু এখানে আরো আসতে পারে। এটা কয় ভিত্তিক ছিল, 6 ভিত্তিক। এটাই হচ্ছে উত্তর। দেখছো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখেন অনেকের ধৈর্য কুলাচ্ছে না, যে বেড়েই যাচ্ছে ক্লাস থেকে। মানে আর 2 মিনিট কথা শুনবে না। আর 2 মিনিট কথা না শুনলে তো পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তখন যা পড়াইছে এগুলো তো পরীক্ষা আসবে না। লাস্ট 2 মিনিটে যা বলবে এগুলো আসবে। ঠিক আছে, এটা এমন হয়ে গেল যে বিয়েতে মেজবানে গিয়ে লাইনে দাঁড়ায়, খাওয়ার টাইমে রাগ করে চলে আসা। এরকম অনেকে হয় কিন্তু, মেজবান খাইতে গেছে, লাইনে দাঁড়ায় আছে, শেষে দিবে আর কি 2 মিনিট পরে খাবার, তখন দেখবে রাগ করে চলে আসছে। শেষে বেচারা লাইনেও দাঁড়াইলো 2 ঘন্টা, উপসে থাকলো। এই চট্টগ্রামে বেশি হয়, কারণ আমাদের চট্টগ্রামে হচ্ছে মেজবানের জন্য বিখ্যাত। আর মেজবান বললে মানুষ যত বড় হবে হোক, এটা যত সুশীল হবে হোক, সবাই চলে যায়, কারণ এটার প্রতি সবার একটা অ্যাট্রাকশন কাজ করে। যে যত বড় লোক হবে হোক, মেজবান বললে যাবে না। কারণ হচ্ছে এটার প্রতি চট্টগ্রামের মানুষ একটা অ্যাট্রাকশন কাজ করে অন্যরকম। যাই হোক, তা এখন কথা হচ্ছে লাস্টের দিকে একটু দেখো পরীক্ষায় কিভাবে কিভাবে আসতে পারে। যেমন 11 ভিত্তিককে অনেক সময় আমি দেখেছি পরীক্ষায় বিভিন্ন কলেজে মন বোর্ডে আসে না, একবারও বোর্ড প্রশ্ন আসে না। তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে তো পাবা সবকিছু, এখানে এক্সক্লুসিভ প্রশ্ন আছে। একটা অধ্যায়তে 39টা সৃজনশীল দিছি চ্যাপ্টার 5-এ। আমি একটা চ্যাপ্টার 5 এর ভিডিও করছি, তোমরা পেজে গেলেই পাবা যে আইসিটি অ্যাসিস্ট্যান্টের চ্যাপ্টার 5টা কিভাবে সাজানো। তোমরা পেজে বা ইউটিউবে গেলেও পাবা। আজকে ইউটিউবের এই এখন যারা লেকচার 1 2 3 করতে যাবা না, তোমরা ওই ভিডিওটা একটু দেখবা, মাস্ট। দেখলে তোমার মানে বুঝে যাবা যে আসলে বইয়ের কোয়ালিটি কিরকম, যাদের দেখতে ইচ্ছে হয় আর কি। এটা অবশ্যই একটু দেখবা। আচ্ছা, এখন আসো আমি একটু বলি। অনেক পরীক্ষায় দেখেছি টেস্ট পেপারে এভাবে প্রশ্ন এসেছে। কিভাবে, 11কে বলা হয়েছে মনোডেসিমাল। মনো মনোডেসিমালে রূপান্তর, তার মানে ভয় পাবেন না, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ। পূর্ণাংশকে 11 দিয়ে ভাগ করতে হবে, ভগ্নাংশকে 11 দিয়ে গুণ করতে হবে। আর 12কে বলে ডাইডেসিমাল, ডাই ডাইডেসিমাল 12কে। আর 13কে বলে ট্রাইডেসিমাল, 13কে বলা হয় ট্রাইডেসিমাল। 14কে বলা হয় টেট্রাডেসিমাল। এটা সায়েন্সের স্টুডেন্টরা জানে, টেট্রাক বলা হয় 4কে। 14কে বলা হয় টেট্রাডেসিমাল। আর 15কে বলা হবে পেন্টা। আর 16 তো তোমরা সবাই জানো, হেক্সা। 16কে বলা হয় হেক্সা। ঠিক আছে, এগুলা মনে থাকলে পরীক্ষায় যদি বলে ট্রাইডেসিমালে রূপান্তর করো, পূর্ণাংশকে 13 দিয়ে ভাগ করবেন আর ভগ্নাংশকে 13 দিয়ে গুণ করবেন। যদি বলে টেট্রা, পূর্ণাংশকে 14 দিয়ে ভাগ করবেন, ভগ্নাংশকে 14 দ্বারা গুণ করবেন। এই কথাগুলো যাতে মাথায় থাকে।
প্রশ্ন ভুল হয়ে বলে চিল্লাবা না, আসলে প্রশ্ন ভুল হয় নাই, তোমার পড়া একটু কম হয়েছিল যে, ঠিক আছে, প্রশ্ন ভুল হয় নাই। সবাই ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, সবার কি ক্লিয়ার হয়েছে আজকের কথাগুলো যা যা বলেছি? আজকে শুধু আমরা একটা জিনিসই পড়েছি, ডেসিমাল থেকে কোথাও গেলে ডিভাইড করে করে যেতে হয়। ডেসিমালের প্রথম অক্ষর ডি, ই, আর এখানে ডিভাইডেও ডি ই, ঠিক আছে, ডিভাইড করে করে যাবো আমরা। ডেসিমালের থেকে কোথাও গেলে ডিভাইড করে করে যাবো, ডি ডি, ঠিক কিনা? মানে পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। দেখি সবাই আমার সাথে একবার বলো ভাষায়, যে ডেসিমাল থেকে যেখানেই যাই না কেন, বেস দ্বারা পূর্ণাংশকে ভাগ করব, বেস দ্বারা পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করব, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করব। ঠিক আছে, যে তো বেস দিবে দেখ, 5 দিতে পারে, 4 দিতে পারে, 3 দিতে পারে, 2 দিতে পারে, যেটা দিবে দেখ। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? তো যাই হোক, ইনশাল্লাহ যারা আমাদের ক্লাসগুলো করো, আর যারা প্রথম 3টা ক্লাস মিস করেছো, তোমরা ইউটিউবে গিয়ে শুধু আইসিটি অ্যাসিস্ট্যান্ট লেখাটা লিখো, আমার ক্লাস চলে আসবে, 1 2 3 লেকচার করে ফেলবা। চতুর্থ লেকচারে আরো বেশি ভালো লাগবে। আর 3 নাম্বার লেকচার, এটা তো সোফার ডোফা ছিল, যত প্রকার যুগ আছে সব করাইছি 3 নাম্বার লেকচারে, ঠিক আছে। আরো মজার বিষয় হচ্ছে, সবচেয়ে বই যারা কিনবে তারা দ্রুত কিনবা। চট্টগ্রাম যারা আছো, বই চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি থেকে কালেক্ট করবা। একবার বই যদি স্টক আউট হয়, মিনিমাম 10-15 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে। তখন কিন্তু দেখবা প্রয়োজনের সময় কাছে পাচ্ছ না। আর বই সম্পর্কে দেখতে ইচ্ছে হলে, ওই যে বললাম ভিডিও একটা দিছি, সেটা একটু দেখতে পারো। আর রিস্ক নাই কোনো, অর্ডার করবা। আর আমাকে যদি ভালো লাগে, আমার ক্লাস ভালো লাগে, তাহলে সবাই একটু আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সাজেস্ট করবা সবসময়। আর নিয়মিত ক্লাস করো, আগামীকালকের ক্লাসটা করো রাতে 10টায়। পেড বেসের ক্লাস আছে 9টায়, পেড বেসের 9টার পরে 10টায় ক্লাস হবে আর কি। 9টায় পেড বেসের ক্লাস হবে চ্যাপ্টার 1-এর, তারপর 10টায় ফ্রি ক্লাসটা হবে। তো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বেশি বেশি স্যারের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।